হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকে নিয়ে এসেছি কার্তিক পূর্ণিমার একটা ভীষণ সুন্দর ব্লগ। আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না। ব্যাঙ্গালোরে বেশ কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আর এই অসময়ের বৃষ্টি মানেই হচ্ছে চেন্নাইয়ের বর্ষাকাল, যার ফলে ব্যাঙ্গালোরের ওপরও বেশ প্রভাব পড়েছে। ব্যাঙ্গালুরুর আবহাওয়াটা ভীষণই খারাপ। দেখুন, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে চলে গেল, চারিদিকটা কিচকিচ করে দিয়ে চলে গেল একদম। আজকে ব্যাঙ্গালোরের আবহাওয়াটা বড্ড খারাপ, চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেছে। ওপরের লাইটগুলো এখনও খুলিনি, জানেন, কার্তিক পূর্ণিমাতে জ্বালাবো বলে রেখে দিয়েছি। এরপরে খুলে দেবো 2025 সালের দিওয়ালিতে আবার জ্বালাবো। আজকে ব্যাঙ্গালোরের মেঘের মুখ ভার, কালো করে রেখেছে মুখখানি, একবার দেখুন। আজকে কার্তিক পূর্ণিমা। প্রত্যেক বছরের কার্তিক পূর্ণিমাতে আমাদের ওই গণেশ টেম্পেলে খুব সুন্দর করে দীপোজ্জ্বল করা হয়। তাই দিওয়ালির সময় আমি এই 4টে প্রদীপ কিনে রেখে দিয়েছিলাম কার্তিক পূর্ণিমার জন্য। আজকে এগুলোর মধ্যে বাতি দিয়ে, তেল দিয়ে আর এই 4টেকে পৌঁছে দেব মন্দিরে। চলুন মন্দিরটা ঘুরে আসি, কেমন সুন্দর সাজিয়েছে আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে আমাদের মন্দির যাওয়ার রাস্তা। মন্দির যাওয়ার রাস্তাটা একদম ভিজে চুপচুপে হয়ে গেছে। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, এখন এখানে চলছে সাফাইয়ের কাজকর্ম। সন্ধ্যেবেলায় সমস্ত লোকজন আসবে, যে আজকে দীপোজ্জ্বল হবে কার্তিক পূর্ণিমা। এই দেখুন মন্দিরের এখানে হলুদ ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে, দেখেছেন? প্রতি বছর আমরা এইভাবেই সাজাই, পদ্ম ফুল, স্বস্তিক আর প্রদীপ থাকে, আর শিব বাবার একটা লিঙ্গ সুন্দর করে ড্রয়িং করে তার উপরে হলুদ ফুল দিয়ে এইভাবে সাজানো হয়। এবছর আর আমার হয়নি, এই যে শুক্রবার আর অফিস ছিল, অফিস দিনগুলোতে এই সমস্ত হয় না। মনে হয় গত বছরটা একটা উইকেন্ড পড়েছিল, তাই আমিও সামিল হতে পেরেছিলাম ওদের সাথে। প্রত্যেকে দেখুন দিয়া নিয়ে এসে আর এইভাবে সাজিয়ে রাখছে। পুরো গোটা যে ড্রয়িংটা আছে, পুরো ড্রয়িংয়ে ভর্তি দিয়াতে রাখা থাকে। এই দেখুন এখানে আরিয়ান এসেছে, ওই যে স্বস্তিকের একটা লাইন দেখুন কি সুন্দরভাবে ভর্তি করে দিচ্ছে। এইভাবে পুরো জায়গাগুলো একদম ভরাট হয়ে থাকে প্রদীপে। আর আজকে আবার গণেশজির সংকষ্টিও, তো সংকষ্টিতে গণেশজিকেও সাজানো হবে রুদ্রাক্ষ দিয়ে। দেখতে কি ভালো লাগছে দেখুন। এটা যখন প্রদীপে ভরে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগে। আর গণেশজিকেও আজকে দেখতে খুব সুন্দর লাগবে আমার মন বলছে, কেন কি আজকে রুদ্রাক্ষ দিয়ে ওনাকে অলঙ্কৃত করা হবে। গণেশজিকে অলঙ্কৃত করার জন্য পণ্ডিতজি চলে এসে ওখানে কাজ করছেন, তাই পর্দাটা বন্ধ করে রাখা আছে। আমিও এক এক করে আমার প্রদীপগুলোকে সাজিয়ে রেখে দিলাম। এরপরে সন্ধেবেলায় এসে আবার প্রদীপ জ্বালাবো। তার আগে বাড়িতেও প্রদীপ জ্বালাতে হবে, তার আগে আর অল্প স্বল্প অফিসের কাজকর্ম আছে, সেগুলোকেও কমপ্লিট করে নিতে হবে। চলুন তাহলে, এই কাজটা হয়ে গেছে, এরপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। পণ্ডিতজি চলে এসেছেন, গণেশজির অলঙ্কৃত করছেন, ওই জন্য পর্দাটা নামানো আছে। চারিদিকে চলছে সাফ সাফাইয়ের কাজ। চলুন আমিও কাজকর্মগুলো কমপ্লিট করে আবার সন্ধেবেলায় আসবো। সন্ধেবেলায় চারিদিকে লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছি, ঝিকিমিকি করেছে লাইটগুলো, দেখতে বড় সুন্দর লাগছে। আর সন্ধেবাতি দেখাচ্ছি, মানে দিয়াবাতি, সন্ধেবাতি যেটা মানে সাঁঝ দেখানো হয়, সাঁঝ দেখিয়ে আর ঠাকুরকে প্রণাম করে এরপরে চলে যাব মন্দিরে। তার আগে অনেকগুলো কাজ আছে। জিয়ার পাপাকে বলছিলাম আজকে কেন লাড্ডু আনলে না, লাড্ডু দিয়ে হচ্ছে পুজো দিতে পারতেন, আজকে শুধু ফল প্রসাদ দিয়েই পুজো দিয়ে দিলে। এই কথা বলতে বলতে পুজোটা কমপ্লিট করে নিলাম। কার্তিক পূর্ণিমা বলে বাইরের লাইটগুলোও বললাম না খুলিনি, বাইরের লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছি। প্রত্যেকের ব্যালকনিতে লাইট জ্বলছে, দেখতে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে দ্বিতীয়বার আবার দিওয়ালি সেলিব্রেশন করছি আমরা সবাই মিলে। সন্ধেবাতি দেখানোর পর এরপরে সন্ধেবেলায় ধুনো জ্বালিয়ে সারা ঘর পবিত্র করলাম। ধুনো জ্বালানো এক প্রাচীন বাঙালি রীতি, জানেন। আমি আমার মাকেও দেখেছি, ঠাকুমাকেও দেখেছি, এরপরে আমার শাশুড়ি মাকেও দেখেছি ধূপ ধুনো এগুলো জ্বালিয়ে ওনারা পুজো করেন, তাই আমিও করি আমার বাড়িতে। এটি ঘরের পরিবেশকে পবিত্র ও ইতিবাচক করে তোলে। ধুনোর ধোঁয়া ঘরে জমে থাকা নেতিবাচক শক্তি দূর করে এবং
মনকে শান্ত করে। সন্ধ্যার সময় ধুনো জ্বালানোর মাধ্যমে দেবতার পুজো করা হয় এবং আশীর্বাদ প্রার্থনা করা হয়। এই প্রথা ঘরের শুভ শক্তি বৃদ্ধি এবং সবার মঙ্গল কামনা করে। এইভাবেই আমি প্রতিদিন এইভাবে ধুনো দেখাই। আর ধুনো দেখিয়ে সারা ঘর হচ্ছে ধুনোয় যে গন্ধটা থাকে সেটা অনেক ভালো লাগে আমাদের প্রত্যেকের। একটা নেগেটিভ ভাইবসকে একদম দূর করে দেয় আর বাড়িতে আসে পজিটিভ ভাইবস। এই যে ধুনোর যে ধুনোচুরটা দেখতে পাচ্ছেন, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। যদি কারোর দরকার লাগে আমাকে জানাবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, এরপরে যাচ্ছি মন্দিরে, দিয়াগুলো জ্বালাবো। মন্দিরে আরও কিছু প্রোগ্রাম আছে, সেগুলো দেখে নেবো। রাত্রি তখন 8টার সময় এসে দেখি অনেক বন্ধু বান্ধবেরা চলে এসেছে, কিন্তু আরও অনেক লোকজন আসার কথা রয়েছে, আসতে পারিনি। অ্যাকচুয়ালি উইকডেজ তো ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয় সবার জন্য। আমারও হাতে এখানে প্রদীপ দিয়ে গিয়েছিল, তো আমি প্রদীপগুলোকে রেখে দিলাম। আর প্রত্যেকে এখানে ফটো তোলা, গল্প গুজব, সবার সাথে অনেক দিন পর একটু দেখাও হয়, দেখা হলে মনটাও ভালো লাগে। প্রদীপগুলো রেখে দিলাম। এখন পণ্ডিতজির জন্য অপেক্ষা হচ্ছে, কখন পণ্ডিতজি পর্দাটা খুলবেন আর আমরা গণপতি বাপ্পাকে দেখতে পাবো। এখানে আন্টিজরা সবাই বসে আছে, প্রত্যেকে অপেক্ষা করছে কখন গণপতি বাপ্পার মুখটা দেখতে পাবে। আর প্রত্যেকে এখানে ফটো তুলতে ব্যস্ত রয়েছে। আর স্বাভাবিক, এত সুন্দর লাগে আমাদের এই দীপোজ্জ্বল, একটু ফটো না তুললে কি আর ভালো লাগে? আর কতদিন পর পর বন্ধুদের সাথে এক একটা অকেশনে সবার সাথে দেখা হয়, সবার সাথে আলাপ হয়। আন্টিরা রয়েছে, আন্টিদের সাথে কথাবার্তা হয়, খুব ভালো লাগে। খুব সুন্দর একটা মুহূর্ত। আমাদের সোসাইটির প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা অকেশন এত সুন্দরভাবে পালন করা হয়, সেটা হয়তো আমার ব্লগে আপনারা দেখলেই বুঝতে পারেন। गणपतये नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बाप्पा मोरया। ॐ गणपतये नमो नमः, नायक नमो नमः, गणपति बाप्पा मोरया। शिवाय ओम नमः शिवाय, हर हर गौरी नमः शिवाय, गंगाधराय गंगाधराय, हर हर गौरी नमः शिवाय। এই দেখুন, এখানে ঠাকুরমশাই খুলে দিয়েছেন পর্দা। প্রতি মাসে গণেশজির সংকষ্টি পালন হয় আমাদের সোসাইটিতে। আর গণেশ সংকষ্টি চতুর্থী প্রতি মাসে পালিত করা হয়। আর এটা হিন্দু ধর্মের একটি পবিত্র তিথি, যেখানে ভগবান গণেশের আরাধনা করা হয়। সাধারণত এই পুজোর মাধ্যমে ভক্তরা তাদের মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করে থাকেন। গণেশ সংকষ্টি চতুর্থী মূলত পূর্ণিমা বা অমাবস্যার পরে চাঁদের অবস্থা দেখে নির্ধারিত করা হয়। প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই উৎসব পালন করা হয়। আর এই দিনে ভক্তরা উপবাস করেন, আর উপবাস করে পুজো দিয়ে সন্ধেবেলায় গণেশজির কাছে প্রার্থনা জানিয়ে গণেশ সংকষ্টি চতুর্থীতে পুজোর বিশেষ রীতি হলো গণেশজিকে দুর্বা ঘাস, মধু, দুধ, ঘি, ফল দিয়ে অর্ঘ্য দেওয়া হয়। আর তারপরেও ওনারা উপবাস ভঙ্গ করেন। সন্ধ্যায় পুজোর শেষে উপবাস ভঙ্গ করার পর ওনারা ভগবানের আশীর্বাদ গ্রহণ করে এরপরে বাড়ি যায়। এবারে গণেশজিকে রুদ্রাক্ষ দিয়ে সাজানো হয়েছিল, বলেছিলাম না? এবারে গণেশজির সংকষ্টি চতুর্থী একটি বিশেষ আকর্ষণ ছিল। গণেশজির মূর্তিকে রুদ্রাক্ষ দিয়ে সাজানো। আর রুদ্রাক্ষ হলো পবিত্র বীজ, যা শিবের আশীর্বাদের প্রতীক। গণেশজিকে রুদ্রাক্ষ দিয়ে সাজানোর মাধ্যমে শিব এবং গণেশের ঐক্যের বার্তা তুলে ধরা হয়েছে। রুদ্রাক্ষের ব্যবহার ভক্তদের মধ্যে পবিত্রতা ও শক্তির অনুভূতি জাগিয়ে তোলে। এই সাজে গণেশজির মূর্তির মহিমা আরও বেড়ে গিয়েছিল, দেখতে সত্যি সুন্দর লাগছিল। আর কার্তিক পূর্ণিমার দীপোৎসব আপনারা দেখছেন, এখানে সবাই প্রদীপ জ্বালাতে স্টার্ট করে দিয়েছে।
কার্তিক পূর্ণিমা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি সাধারণত গঙ্গা স্নান, ধ্যান এবং দীপোৎসব উদযাপনের জন্য প্রসিদ্ধ এবং এই দিনকে মানুষজন নিরামিষ খায়, যেমন আমিও আমার বাড়িতে নিরামিষই খাবার খেয়েছি। কার্তিক মাসে পূর্ণিমা তিথি ধর্মীয় গুরুত্ব বহন করে, কারণ এই দিনটি ভগবান বিষ্ণু এবং শিবের প্রতি নিবেদিত হয়। আমাদের সোসাইটির এই বছর কার্তিক পূর্ণিমায় দীপোৎসব খুব আনন্দের সাথে উদযাপন করা হয়েছিল। শুধু এই বছর নয়, প্রতি বছরই তাই হয়। দীপোৎসব মূলত আলো ও আনন্দের উৎসব। সমাজের প্রতিটি কোণ দীপমালার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিল। চারিদিকটা এত সুন্দর লাগছিল, সে নিজের চোখে না দেখলে আমি বোধহয় এত সুন্দরভাবে ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। বাড়ি বাড়ি প্রদীপ জ্বালানো, রঙিন আলো লাগানো এবং ফুলঝুরি দিয়ে আতশবাজি দেখানো, ফুল দিয়ে সজ্জিত করা, সন্ধ্যায় ভগবান বিষ্ণু এবং শিবের বিশেষ পুজো অনুষ্ঠিত করা হয়েছিল। দীপোৎসবের ইতিহাস প্রাচীন ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত। জানেন, যেটুকু আমি জানি, আমার বাবার কাছ থেকে শুনেছি, সেটুকু আমি বললাম আপনাদেরকে। এটি আলোর মাধ্যমে অন্ধকারকে দূর করার প্রতীক। কথিত আছে, কার্তিক পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু মাতস্য অবতারে হাজির হয়েছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। এছাড়াও এই দিনে দেব দানবরাম সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত লাভ করেছিলেন। জানেন কি সুন্দর না? শিখ ধর্মেও কার্তিক পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে গুরু নানক দেবজির জন্ম জয়ন্তী পালিত হয়। বৌদ্ধ ধর্মে কার্তিক পূর্ণিমার সঙ্গে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা যুক্ত রয়েছে। এই কার্তিক পূর্ণিমার সাথে জড়িয়ে রয়েছে অনেক কিছু ঘটনা, তাই এই কার্তিক পূর্ণিমাকে এত সুন্দরভাবে পালন করা হয়। মন্ত্রোচ্চারণ করবার পর এখন গণপতি বাপ্পার এখানে আরতি চলছে। দেখতে এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই কার্তিক পূর্ণিমায় দীপোৎসবের সাথে রামায়ণের গভীর যোগ রয়েছে। রামায়ণ অনুসারে রামচন্দ্র রাক্ষস রাজা রাবণকে পরাজিত করে অযোধ্যায় ফিরে এসেছিলেন, আর সেইটাই হয়েছিল দীপোৎসবের মূল কারণ। আর এই বিজয় এবং তার প্রত্যাবর্তনের আনন্দে অযোধ্যাবাসীরা নগরীকে প্রদীপের আলোয় সাজিয়ে তুলেছিল। এটি একদিকে রামের বিজয়কে উদযাপন করে, অন্যদিকে অন্ধকারের ওপর আলোর জয় এবং মঙ্গল শক্তির প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে। কার্তিক পূর্ণিমায় এই উৎসব পালনের মাধ্যমে সেই ঐতিহ্য ও সংস্কৃতিও স্মরণ করা হয়। তাই তো দ্বিতীয়বার আবার দীপাবলি পালন করা হয়। এই দেখুন, সেই দীপাবলি পালন করতে গিয়ে আমাদের বাড়িতে থাকা শর্টস ছিল একটা, সেই শর্টসটাকে আমরা এখানে জ্বালিয়ে দিলাম সবার মধ্যেখানে। আর সবাই ঝুরঝুরি বাতি, ফটকা সমস্ত কিছু দিয়ে দ্বিতীয়বার দিওয়ালি সেলিব্রেশন করলো কার্তিক পূর্ণিমার দিনে। দেখতে ভারী সুন্দর লাগছিল। জানেন, জিয়া গিয়েছে প্রসাদ নিতে। ওই যে মধু ভাইয়া প্রসাদ দিচ্ছে, মধু ভাইয়া আর প্রবীণ ভাইয়া দুজনে মিলে জিয়াকে প্রসাদ দিচ্ছে। প্রতি মাসে গণেশজির সংকষ্টি চতুর্থী পালন এবং কার্তিক পূর্ণিমার দীপোৎসব আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের উদযাপন আমাদের মধ্যে ঐক্য, শান্তি এবং আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। ভগবান গণেশ এবং বিষ্ণুর আশীর্বাদে আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসুক, এটাই ভগবানের কাছে চাইলাম। এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের ব্যালকনিতে একটু হাঁটাহাঁটি করছিলাম, খুব ভালো লাগছিল। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আত্রেই নিয়ে আসবে আরও একটা নতুন ব্লগ খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ।